আরে ওকে তো জাস্ট প্ল্যান করে ঠকানো হয়েছে। এটা কিন্তু খুব বোল্ড স্টেটমেন্ট একটা দিলে। অনেক আর্টিস্ট ওদের নিজস্ব টাকা, সেই টাকাটাও ওরা পাচ্ছে না। এরকম করে কত টাকা চুরি হয় একটা আর্টিস্টের? আমাদের বাংলা গানটা এত ভালো করে ওরা শোনে না। এই যে তোমরা এই ভিডিওটা দেখছো ইউটিউবে, এই ইউটিউবে এরকম অনেক সমস্যা হয় যেটা তোমরা কোনো না কোনোদিন সম্মুখীন হয়েছো। কখনো তোমরা একটা ভিডিও আপলোড করেছো সেখানে ক্লেম চলে আসে, আর কখনো কখনো তোমাদের ভিডিও আননেসেসারি ব্লক হয়ে যায়। তো এই সময় তোমাদের কি করণীয়? কেউ কেউ কোম্পানিতে মেল করো বা কেউ কেউ ইউটিউবের কাছে রিকোয়েস্ট করো, কিন্তু তোমরা কি জানো এইটাকে খুব ইজিলি সলভ করা যায়? আর কি করে তোমরা এটা সলভ করবে সেটাই বলবে আজকে আমাদের গেস্ট, যিনি অলওয়েজ ডিজি মিডিয়া কোম্পানির ফাউন্ডার মিস্টার শুভম মোদক। থ্যাংক ইউ পিতা। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? এই তো আছি। তো শুভম দা, এই ক্লেমসের ব্যাপার, এই কপিরাইটের ব্যাপারটা নিয়ে অনেকেই জানেন না, তুমি ভালো মতন জানো। আর এটার জন্য মানুষকে অনেক প্রবলেম সলভ করতে হয়। তো তুমি তোমার বিজনেসের ব্যাপারে একটু বলো যে এই বিজনেস বা তোমার অর্গানাইজেশন কি করে এদের হেল্প করে। যদি বলা হয় এই বিজনেসটা মাত্র 1300 টাকা দিয়ে শুরু করা হয়েছিল, 1300। আচ্ছা। আজকে গিয়ে আমাদের কোম্পানির কাছে অলমোস্ট 20,000 প্লাস কন্টেন্ট আছে, যেগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছি প্যান ইন্ডিয়া জুড়ে। আচ্ছা। সো কন্টেন্ট আইডি একটা এমনই জিনিস, হুম হুম অনেক বড় আর্টিস্ট আছে ওরাও জানে না, হুম হুম অনেক ছোট আর্টিস্ট আছে ওরাও জানে না। হুম কাজ করার পর এই জিনিসটা আমরা জানতে পেরেছি, অনেক আর্টিস্ট ওদের নিজস্ব টাকা, সেই হুম টাকাটাও ওরা পাচ্ছে না। রাইট। অনেক ফরেন কোম্পানিজ আছে হুম যারা ইন্ডিয়ার উপরে শুরু থেকে একটা ব্যাড সাইড রেখেছে। কেন কি জানে, ইন্ডিয়াতে আর্টসের বলো বা তোমার গানের, ডান্সের একটা ক্রেজ অনেক আগে থেকে আছে। তো ওরা সবসময় চায় ইন্ডিয়ার কন্টেন্টকে অ্যাকোয়ার করার জন্য। আর যেহেতু আমরা ডিজিটালি অনেকটাই পিছনে ছিলাম বা এখনো আছি, সো ওরা আমাদের কন্টেন্ট গুলোকে অ্যাকোয়ার করতো। আর্টিস্ট জানতেও না কি আমাদের কন্টেন্ট গুলো অ্যাকোয়ার হচ্ছে। হুম আর সেই সব রেভিনিউ গুলো হুম হুম যেটা হয়তো একটা সিঙ্গার পেতো বা কম্পোজার পেতো বা লিরিক্স রাইটার পেতো, হুম সেই টাকাগুলো কিন্তু সেই ফরেন কোম্পানিজ গুলো নিজের পকেটে ভরে নিচ্ছিল। আমাদের কোম্পানিটা বানানোই হচ্ছে এই জন্য, হুম হুম আমার বড় আর্টিস্টদের সাথে কাজ করবই। হুম ডেফিনিটলি একটা কোম্পানিকে রান করার জন্য একটা বড় আর্টিস্টের খুবই দরকার। হুম কিন্তু তার সাথে সাথে যে লোকাল আর্টিস্ট আছে, অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা, বাংলাকে যদি আমরা ধরি, তো শুধু কলকাতার বাংলা ল্যাঙ্গুয়েজটাই বাংলা হচ্ছে না। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বাংলা, ওরাও বাংলা বলে, কিন্তু ওদের যে বলার যে ওয়েটা আছে সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। অডিয়েন্স অনেকটা চেঞ্জ হয়ে যায়। যদি দেখা যায় কি পুরুলিয়ার অডিয়েন্স কিন্তু আমাদের বাংলা গানটা এত ভালো করে ওরা শোনে না। ওরা হুম নিজের সেই এই যে লোকালিটিটা আছে সেইখানকার আর্টিস্টকে বেশি ওরা সাপোর্ট করে, ওদের কনটেন্টকে ওরা শুনতে বেশি ভালোবাসে। তো সেই আর্টিস্টদের সাথেও যে আছে একটা অন্যায় হচ্ছিল, ওরা জানে না। কেন কি ডিজিটাল জিনিসটা এই কিছুদিন হয়েছে ভারতে আসা। লোকে জানছে। কিন্তু সেটা ফরেনে অনেক আগে থেকে চলে এসছে। তো বেসিক্যালি আমার সেই ছোট আর্টিস্ট বললে চলবে না, আর্টিস্ট সবাই এক সমান। কিন্তু যারা লোকাল আর্টিস্ট, যাদের কাছে এত রিসোর্সেস নেই, আমরা বেসিক্যালি তাদের জন্যই কাজ করতে এসেছি। কিন্তু কোম্পানি রান করার জন্য বড় কাজও করতে হবে, আদারওয়াইজ আমরা রান করতে পারবো না। সেই ফেসিলিটিটা যেটা আমরা ফ্রি অফ কস্ট সেই আর্টিস্ট অব্দি পৌঁছে দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু পৌঁছাতে পারবো না। তো আমাদের কোম্পানি 2020 থেকে শুরু হয়েছে 1300 টাকা দিয়ে। আজকে 20,000 কন্টেন্ট আমাদের কাছে আছে। কোম্পানি শুরু হতে মাত্র দুজনা ছিলাম আমরা, হুম আমি আর আমার সাথে আরেকজনা কে ছিল সেটা পডকাস্টের লাস্টে আমি রিভিল করব। ওকে। তো তুমি এখানে দুটো জিনিস হাইলাইট করলে। ফার্স্ট অফ অল তোমাদের ইনিশিয়েটিভটা খুবই সুন্দর। সেকেন্ড অফ অল তুমি বললে তোমরা মিউজিক ডিস্ট্রিবিউশন করো আর একটা কন্টেন্ট আইডি। তো এই হুম। কন্টেন্ট আইডি জিনিসটা কি হয়, মিউজিক ডিস্ট্রিবিউশন কি করে কাজ করে, এটা আমাদের একটু অডিয়েন্সকে বলো। আমি সব কিছুটাই একদম সরল ওয়ার্ডেই বলবো, হুম যেন একটা গ্রাম অঞ্চলের লোকও বুঝতে পারুক। যে হয়তো ছৌ নাচে কাজ করছে ও জানতে পারুক, আর কেউ হয়তো একটা লোকাল স্টুডিওতে গান রেকর্ড করছে সেও যেন জিনিসটা বুঝতে পারুক। সেজন্য আমি টেকনিক্যাল ওয়ার্ডের দিকে যাচ্ছি না। কপিরাইট কন্টেন্ট আইডি মানে হলো, যেমন ধরে নাও তুমি ইউটিউবে কাজ করছো, ইউটিউবটা হয়ে গেল তোমার একটা ভাড়া বাড়ি যেখানে তুমি থাকছো। ইউটিউব তোমাকে একটা লাইসেন্স দিচ্ছে নিজের গানকে আপলোড করার জন্য। কিন্তু তুমি যে বাড়িতে থাকছো, আদৌ সেই বাড়িটা তোমার?
সেটা তুমি তখনই বলতে পারো যখন তোমার কাছে রেজিস্ট্রি পেপারটা থাকবে বাড়ি। তো কনটেন্ট আইডি ঐরকমই একটা জিনিস কি তুমি হয়তো কেউ Facebook এ কাজ করছে, কেউ হয়তো YouTube এ কাজ করছে। কিন্তু যখন YouTube এ কেউ কাজ করছে তো তার কাছে সেই লাইসেন্সটা নেই বা অথরাইজেশনটা নেই। সে Facebook এ আচ্ছা, গিয়ে ডিটেক্ট করতে পারুক বা কোনো ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করতে পারুক। আচ্ছা, সেই ট্র্যাকিং এর জন্য সেই রেজিস্ট্রি পেপারটা দরকার। আর আচ্ছা। সেই রেজিস্ট্রি পেপারটাই হলো কনটেন্ট আইডি। হুম, মানে হুম, তোমার কাছে একটা ইউনিভার্সাল একটা রাইটস থাকবে। হুম, হুম, যেখান থেকে তুমি কোনোই মাধ্যমে, কোনোই প্ল্যাটফর্মে যদি তোমার গানের মিসইউজ হচ্ছে বা তোমার রেভিনিউ জেনারেট হচ্ছে, সেই টাকাটা যেন তুমি পাও, হুম, হুম, সেইটাকেই বলা হয় কনটেন্ট আইডি। মানে কনটেন্ট আইডি ধরে নাও তোমার জন্য একটা রেজিস্ট্রেশন পেপার। হুম, তোমার অ্যাসেটের একটা রেজিস্ট্রি পেপার। হুম, সেই রেজিস্ট্রি পেপারটা থাকলে তুমি যেখানেও, সেটা ইন্ডিয়াতে হোক, ইন্ডিয়ার বাইরে হোক, কোথাও হোক তুমি সেটা ট্র্যাক করতে পারো। হুম, তুমি নিজের কনটেন্টকে মনিটাইজ করতে পারো। সেইখান হুম, থেকে তোমার যে রাইটস তোমার টাকার উপরে, তোমার হুম, রেভিনিউর উপরে সেই রেভিনিউটা তুমি পেতে পারো। আচ্ছা, এটাই হলো কনটেন্ট আইডি। আচ্ছা। ডিস্ট্রিবিউশন হলো তোমার ধরে নাও কোনো গান তুমি রিলিজ করলে, হুম, হুম, শুধুমাত্র YouTube তো একটা প্ল্যাটফর্ম নেই। হুম, হুম, আজকের ডেটে Instagram রিলস। হুম, মানে হুম, YouTube এ গানকে ট্রেন্ড করতে গেলে রিলস এর খুব দরকার। রিলস হুম, একটা হুম, ভাইটাল রোল প্লে করছে। তো সেই গানটা রিলসে কি করে যাবে, Facebook এ কি করে যাবে বা এখন তো WhatsApp এও এসে গেছে। স্ট্যাটাস দিচ্ছে। আচ্ছা, আগে তো মানুষ স্ট্যাটাস এডিট করে দিত। এখন তো হুম, স্ট্যাটাসে গান এভেইলেবল থাকছে। আচ্ছা, জিও সাবন আছে, আরো অনেক কোম্পানিজ আছে হুম, হুম, এরকম ওটিটি। হুম, হুম, এদেরকে আমরা বলি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মস। হুম, হুম, জাস্ট লাইক YouTube হচ্ছে ভিজুয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মস। হুম, হুম, MX প্লেয়ার হচ্ছে ভিজুয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মস। হুম, হুম, কিন্তু গানা, জিও সাবন, iTunes হুম, এই প্ল্যাটফর্ম গুলো হচ্ছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মস। তো হুম, আমরা হুম, গানগুলোকে সেই গ্লোবালি নিয়ে যাই ওই প্ল্যাটফর্মস এর থ্রু। iTunes যদি আমি বলি হুম, তাহলে iTunes ইন্ডিয়াতেও লোকে শুনছে, US এও শুনছে, হুম, ব্রাজিলও শুনছে, সাউথ আফ্রিকাতেও চলছে। হুম, সো আমাদের যদি একটা বাংলা গান বলো বা একটা পুরুলিয়ার গান বলো, সেই কনটেন্টটা যদি আমাদের সেই গ্লোবালি যাচ্ছে, দ্যাটস মিন সেই আর্টিস্ট এখানে যাচ্ছে। কেন কি গানের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয় না। গান কম্পোজিশন আর মিউজিকের উপরে বেস হুম, করে হুম, চলে। যদি সেইরকম না হতো তাহলে অনেক গান আছে, শ্রীলঙ্কার গান আছে ইন্ডিয়াতে ভাইরাল হয়েছে। অনেক গান আছে অনেক জায়গা থেকে এসে বলে ইন্ডিয়াতে ভাইরাল। এই হিজমাডিকা আমরা জানি না কোন জায়গাকার গান, কি ল্যাঙ্গুয়েজ, বাট ভাইরাল ছিল। ঠিক আছে? তো ডিস্ট্রিবিউশনশিপটা হলো এটা কি আমরা যেকোনো গানকে সেই গানটাকে কি করে সেই আর্টিস্টকে গ্লোবালি নিয়ে যায় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মস এর থেকে, হুম, হুম। Spotify এগুলো থেকে, এটা হলো মিউজিক ডিস্ট্রিবিউশন। তো কনটেন্ট আইডি মিউজিক ডিস্ট্রিবিউশন আই থিংক আজকে এই পডকাস্টটা যে কেউ দেখছে তাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ যাবে বা ক্লিয়ার ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে। কি কেউ আপনাদেরকে আজ বোকা বানাতে পারবে না। তো শুভম, তুমি আমাদের বললে যে ডিস্ট্রিবিউশনটা কতটা ইম্পর্ট্যান্ট। এবার ফর এক্সাম্পল, আমি একজন আর্টিস্ট। এবার আমার গান ইউটিউবে ধরে নাও 1,00,000 ভিউ গেছে। ফর স্পটিফাই স্ট্রিমিং ভার্সনেও 1,00,000 স্ট্রিমিং গেছে। আর আমার ওখানে একটা কপিরাইট ক্লেম চলে এসছে। তো এরকম কত টাকা ছিল যেটা আমি ইনকাম করতে পারতাম? আর ক্লেমটা যখন এলো, আমি ক্লেমটার সাথে কী করে ডিল করব? দেখো, ক্লেম বাস্তবে ৩ টাইপের ক্লেম হয়। ঠিক আছে? একটা হলো সাউন্ড রেকর্ডিং ক্লেম, কম্পোজিশন ক্লেম অ্যান্ড অডিও ভিডিও ক্লেম। এবার দেখতে হবে তোমার কনটেন্টটা কি রকম ক্লেম পেয়েছে বা তুমি কনটেন্ট কি রকম বানাচ্ছ। ঠিক আছে? ফার্স্ট অফ অল অডিও ভিডিও ক্লেমটা একবার আমি বলে দিচ্ছি। ধরে নাও কোনো একটা গান, সেটা YouTube থেকে তুমি ডাউনলোড করলে, অনেক ওয়েবসাইট আছে Google এ যেখান থেকে YouTube এর ভিডিও ডাউনলোড হয়ে যায়। তুমি ডাউনলোড করে নিলে। সেই ভিডিওটা তুমি আবার নিজের একটা YouTube চ্যানেলে আপলোড করে দিলে। দেন সেই ক্ষেত্রে তুমি ওইটাতে কিন্তু নিজস্ব কিছুই আর ক্রিয়েটিভিটি দিলে না। জাস্ট ডাউনলোড করলে সেই সেম কনটেন্ট, সেম ফাইলটা YouTube এ আপলোড করে দিলে। ইন দ্যাট কেস সেটা তোমার অডিও ভিডিও ক্লেমের মধ্যে চলে যাচ্ছে। তো সেই কনটেন্টের মধ্যে তোমার কিন্তু 1% ও রাইটস নেই। সেই 100% রেভিনিউটা কিন্তু চলে যাবে সেই কোম্পানির কাছে। এবার আমরা দেখে নিচ্ছি কম্পোজিশন। কম্পোজিশন রাইটস মানে হলো, ধরে নাও একটা কোনো গান, সেই গানটাকে তুমি কভার করলে, তুমি নিজের গলায় গাইলে সেই গানটা নতুন করে, ঠিক আছে? বা ধরে নাও তুমি একটা গিটারিস্ট, তুমি সেই গানটাকে নিজের গিটারে প্লে করলে অ্যাজ এ ইন্সট্রুমেন্টাল, ঠিক আছে? সেই জায়গায় ওইটা হলো কম্পোজিশন। দ্যাটস মিন তুমি কম্পোজিশনটা ইউজ করলে বাট তুমি নিজের ক্রিয়েটিভিটি ওটাতে এড করলে। তুমি নিজস্বই কনটেন্টটা করলে আবার থেকে। ইন দ্যাট কেস তুমি কোম্পানির উপর ডিপেন্ড করছে কি কোম্পানি তোমাকে কত রেভিনিউ দিতে চাইছে। আজকের ডেটে এটাই হয় কি কেউ শেয়ার করে, কেউ শেয়ার করে না। যদি শেয়ার করে তো সে 50% রেভিনিউ যে আছে সেই আর্টিস্টকে শেয়ার করে দিচ্ছে। যে কপি করছে বা যে কম্পোজিশন ক্লেম পেয়েছে। বাস্তবে 4% কোম্পানি রাখে অনার।
ঠিক আছে? সেই কন্টেন্টের অনার 4% রাখে। কিন্তু এখন সেটা 4% আর দাঁড়ায়নি। টাকা সবাই চায়। সেজন্য কেউ 50% ক্লেম দিয়ে দেয়, তো কেউ 100% ক্লেম রাখে। সেক্ষেত্রে আমি নিজের একটা গান লিখেছি, পুরো ফ্রেশ গান, কারোর সাথে সুরের কপি নেই, ভিজুয়ালটাও আমার, কিন্তু সেখানেও কপিরাইট চলে এসছে। হ্যাঁ। এক্ষেত্রে আমি কি করব? যদি ল্যাক অফ নলেজ থাকে কারোর কাছে, ইন দ্যাট কেস এই জিনিসটা হয়। যেমন ধরে নাও আমাদের কাছে অনেক আর্টিস্ট আছে এইরকম, ওদের নিজস্ব গান কিন্তু ওরা ক্লেম খেয়ে বসে আছে, ৳১ পায়নি। এটার রিজন এটাই হচ্ছে, গান তুমি বানাচ্ছ ঠিক আছে, কিন্তু গানের তোমাকে আমি ১ম এই যে বললাম রেজিস্ট্রি পেপারটা, তো তোমার যদি গান হচ্ছে তুমি কি ওইটার কনটেন্ট আইডি করছো? যদি কনটেন্ট আইডি করেছো তাহলে তুমি একটা সেফ জোনে আছো। আর যদি তুমি কনটেন্ট আইডি করছো না তাহলে তোমার গানটা কিন্তু একটা রিস্কে আছে। ধরে নাও তুমি গান বানালে ইউটিউবে আপলোড করলে, ইউটিউব তো তোমাকে ইউটিউব অব্দি একটা অথরাইজেশন দিল কি তুমি ট্র্যাক করতে পারো, ক্লেম করতে পারো, স্ট্রাইক দিতে পারো। সরি, ইউটিউবে তুমি স্ট্রাইক দিতে পারো, ক্লেম দিতে পারো না। ইউটিউবে তুমি ক্লেমও দিতে পারছো না, রেভিনিউ জেনারেট করতে পারছো না, যতক্ষণ তোমার কাছে সিএমএস বা কন্টেন্ট আইডি থাকছে না। তো কন্টেন্ট আইডি তোমাকে সবথেকে প্রথম গানের কন্টেন্ট আইডি বানাতে হবে। ওটা কি ইউটিউব থেকে দিয়ে দেয় কন্টেন্ট আইডিটা? কন্টেন্ট আইডি তোমাকে কোনো না কোনো এজেন্সিকে কথা বলতে হবে, ঠিক আছে? যারা তোমরা কি এইভাবেই কাজ করো, এজেন্সির মতনই কাজ করো? হ্যাঁ, আমাদের কাছে গান আসে, আর্টিস্ট গান পাঠায় আমাদেরকে, বা আমাদের কাছে নিজস্ব ড্যাশবোর্ড আছে যেখান থেকে আর্টিস্ট নিজে থেকে গান ডিস্ট্রিবিউট করতে পারে, চাপাতে পারে, রেভিনিউস তারা দেখতে পারে, সব কিছু করতে পারে ওরা নিজের সাইট থেকে, ঠিক আছে? পুরো প্যানেলটা ওরা পেয়ে যাবে। তো কন্টেন্ট আইডি করাটা খুবই দরকার। যদি কন্টেন্ট আইডি করা আছে গানের প্রথমেই, তাহলে তুমি সেভ আছো, কেন ওই গানটা কেউ আর চুরি করতে পারছে না। মানে যদি আমার গানটা কেউ আপলোড করে কোথাও, সেখানে আমি পুরো রেভিনিউটাই পাবো। পুরো রেভিনিউটাই তুমি পাবে। এক্ষেত্রে ভাবো নতুন কোনো আর্টিস্ট তোমার কাছে আসছে, সেক্ষেত্রে তাকে কত টাকা দিতে হয়? প্রথম কথা, আমরা কোনো টাকা নিই না, তো তোমরা ইনকাম করো কি করে? রেভিনিউ থেকে। ধরে নাও তোমার কেউ গান চাপালো, সেই গানটা আমরা ট্র্যাক করছি, সেই গানটা অডিও স্ট্রিমিংয়ে প্লে হচ্ছে, সেই গানটা ইউটিউবে ক্লেম যাচ্ছে, সেই ক্লেম থেকে যা কিছু রেভিনিউ আসে তার আমরা 15% রাখি। বাকি পুরো রিমেনিং যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আর্টিস্ট পাই। মানে বলছো যে তোমরা কোনো টাকা নাও না, শুধুমাত্র যেটা প্রফিট হয় সেই প্রফিট থেকে পার্সেন্টেজ রাখো? ডেফিনেটলি। আরে বাপরে, তো ভীষণ সুন্দর বিজনেস মডেল। হ্যাঁ, এটাও নিতাম না আমরা এটাও নিতাম না, কিন্তু আমাদেরকে ট্র্যাক করতে হয় প্রত্যেক দিন গানগুলো ঠিক করে কাজ করছে কিনা, সেটা আপলোড করতে হয়, সেটার একটা এসিও করতে হয়, গানগুলো ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় যাচ্ছে কিনা, ওই ম্যানেজমেন্টের জন্য। এবার আমি যদি আমার আন্ডারে যারা কাজ করছে বা যারা এই জিনিসটা ম্যানেজ করছে, তো তাদের তো ডেফিনেটলি একটা স্যালারি দিতে হবে, তো সেই জন্যই এই 15%টা রাখা। তো এরকম করে কত টাকা চুরি হয় একটা আর্টিস্টের? ভাবো সবকটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে 1 লাখ করে ভিউজ আছে, 1 লাখ করে স্ট্রিম আছে, তো কত আমি টাকা জেনারেট হতে পারে আর কত টাকা লস হয় একজন আর্টিস্টের? আমি কোনো আর্টিস্টের নাম নেব না, কিন্তু আমাদের কাছে এইরকম অনেক আর্টিস্ট আছে, ওদের ধরে নাও গান ওরা রিলিজ করেছে 6 বছর আগে, 7 বছর আগে, আজকে ডেটে ওদের চ্যানেল থেকে ক্লেমগুলো তুলে হয়নি, ভিউজ মোটামুটি ধরে নাও তোমার 10 কোটি 15 কোটি করে ভিউ আছে। এবার তুমি সেই হিসাবে ক্যালকুলেট করে নিতে পারো, অন অ্যান অ্যাভারেজ একটা আমি ফিগার বলে দিচ্ছি, 10 থেকে 20 লাখ টাকা একটা গানের উপরে। পুরো টাকাটা লস? এই টাকাটা পুরো লস, অন্য একটা বাইরের কোম্পানি নিয়ে চলে গেছে, নিয়ে চলে যাচ্ছে। আর সেই আর্টিস্টের এখন কি অবস্থা? সেই আর্টিস্ট এখন আর গান করতে পারছে না, ওরা টাকা নেই। আমি যদি একটা ইউটিউবে এফর্ট দিচ্ছি বা ইউটিউবে কোনো কন্টেন্ট হয়, তার জন্য তো আমাকে টাকা দিতে হচ্ছে। সেই টাকাটা যদি আমাকে মানে সেই টাকাটাতে রিকভার তো ছেড়েই দাও, আমার লস দিয়ে আমি কি করে সার্ভাইভ করব? আমি নাম একটা বলতে পারি তোমাকে, এখন একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে জিনিসটা, কিন্তু আমরা দেখেছিলাম সেই কন্টেন্টগুলো। ভুবন, কাঁচা বাদাম, এবার হয়তো বুঝতে পারবে। বাদাম বাদাম? হ্যাঁ, কাঁচা বাদাম। তো ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল? হ্যাঁ, ডেফিনেটলি। মানে উনি তো ন্যাশনাল লেভেলে চলে গেছিলেন, মানে হ্যাঁ, 300 মিলিয়ন ট্রেন্ড ছিল। ওনার থেকে অ্যাগ্রিমেন্ট করে নেওয়া হয়েছিল, ওনার গানটা অনেক কেউ করেছে, সেই সেম গানটা অনেক কেউ করেছে, বাট এই রকম একটা স্ক্যাম হবে এটা ও বুঝতে পারেনি। ধরে নাও কাঁচা বাদাম, আমি বা তুমি কাঁচা বাদাম শব্দটা ইউজ করি তো, এটার উপর কারোর রাইটস তো নেই। এটা তো খুব নর্মাল একটা ওয়ার্ড, কাঁচা হ্যাঁ, বাদাম। যে কোম্পানিটা ওদের থেকে গানটা নিয়েছিল, ওরা ওর থেকে কোর্ট পেপারে একটা লিখিয়ে নিয়েছিল কি তুমি এই গানটা আর কাউকে দিতে পারবে না।
এবার একটা মানুষ সে ভাইরাল হয়েছে সেই কাঁচা বাদাম গানটা নিয়ে পড়ে, ওর উপরে ক্লেম এইরকম করা হয়েছে, সেই লোকটা যদি কোনো স্টেজে গিয়ে পড়েও গান করছে, সেই ভিডিও তো ক্লেম যাচ্ছে। আরে ওকে তো জাস্ট প্ল্যান করে ঠকানো হয়েছে, জাস্ট প্ল্যান করে ঠকানো হয়েছে ওকে। এটা কিন্তু খুব বোল্ড স্টেটমেন্ট একটা দিলে। ডেফিনেটলি আমি দেখেছি সেই জিনিসটা, কাছে থেকে দেখেছি ওকে। আজকে তুমি ভুবন বাদ্যকরকে কোথায় দেখতে পাচ্ছ গান করতে? দেখতে পাচ্ছ কি? ওকে একটা লিটিল বিট মানি দিয়ে পরে তুমি ধরে নাও তুমি ওর গানটা কত কত ল্যাঙ্গুয়েজে বা কত কত চ্যানেলে শুনেছো, কিন্তু আজকে ভুবন কাকু কোথায় তো উনি এখন কি করছেন? জানি না। আমার তো পার্সোনালি ওনার সাথে লিঙ্ক আপ নেই, ওনার গানটা আমি ডিস্ট্রিবিউট করেছিলাম। ওনাকে দিয়ে যে গানটা ফার্স্ট টাইম যে বানানো হয়েছিল সেই চ্যানেলটা আমি দেখতাম, ওই গানটা আমি ডিস্ট্রিবিউট করি। দিয়ে তারপর কিছুদিন পরে গিয়ে পরে সেই গানটাতে কনফ্লিক্ট আসে একটা কোম্পানি দিক থেকে। সো আমি যার চ্যানেলটা ম্যানেজ করতাম সে সেই লিগ্যাল নোটিশটা বলো বা লিগ্যাল দিকটা ও লড়তে আর চাইলো না, তাই আমাকে গানটা সরিয়ে দিতে হলো আমার কাছ থেকে। কিন্তু যে গানটা রেখেছে এখনো রাইটস, সে কিন্তু পেপার ওয়ার্ক নিয়ে রেখেছে। ধরে নাও তুমি একটা পাড়াতে একটা প্রোগ্রাম করাচ্ছ, তুমি ভুবনদাকে ডাকলে প্রোগ্রাম করার জন্য, সরস্বতী পুজো হোক, কালী পুজো হোক, কোনো একটা পুজো তো তুমি ডাকলে। তো ডেফিনেটলি তুমি যখন একটা এজেন্সি বা তুমি ধরে নাও একটা ইভেন্ট প্ল্যানার বা ইভেন্ট তুমি করাচ্ছ, তো তুমি সেই ভিডিওটা তুলবে, সেই ভিডিওটা তুমি নিজের চ্যানেলে ছাড়বে। সেই জায়গায় যদি তুমি ভিডিওটা ছাড়ো আর তোমার ভিডিওতে যদি ক্লেম আসে, তো তুমি কি করো? তুমি আর ওই আর্টিস্টকে ডাকবে কি? অবভিয়াসলি না। ম্যানুয়ালি ক্লেম দেওয়া হচ্ছে, কেউ গানটা আপলোড করতে পারছে না, উনি স্টেজে গিয়ে গানটা পারফর্ম করতে পারছে, ওনার কাছে তো একটাই অ্যাসেট, আর সেই অ্যাসেটটাই অন্য কেউ নিয়ে রেখেছে, আর্টিস্টের কাছে নেই। আমি এই জিনিসটারই কথা বলছি। অনেক আর্টিস্ট আছে এরকম যাদের কাছ থেকে ওদের গানের রাইটসগুলো পারচেস করে পরে সেই আর্টিস্টকে আজকাল ডেটে পুরো শেষ করে দেওয়া হয়েছে, কোম্পানি শেষ করে দিয়েছে পুরো। আর আমরা সেই জায়গাতেই আমরা কাজ করছি, আমরা সেই ছোট বলো বা সেই আপকামিং আর্টিস্টকে নিয়েই কাজ করছি, আর ওকে বাস্তবে সব ফ্যাক্ট আমরা বলে বলে করছি, হিডেন কোনো আমরা কিছু রাখছি না। মানে ভুবনদার সাথে এই গেমটাই হয়েছে। তোমাদের সাথে কাজ করে তোমরা বলে দেবে যে কি কি হতে আমরা পারে, কি আমরা কি। আমরা পুরো টেকনিক্যাল জিনিসটা সরল ওয়ার্ডে, সরল ভাষায় আমরা বুঝিয়ে দেবো লোককে। আচ্ছা, তুমি এখানে একটা ওয়ার্ড ইউজ করলে, সেটা হলো কনফ্লিক্ট। হুম। কনফ্লিক্ট এসেছিল তোমাদের, লিগ্যাল কনফ্লিক্ট। এই কনফ্লিক্ট কি? কনফ্লিক্ট মানে হলো ধরে নাও কোনো গানের আমি ডিস্ট্রিবিউট করেছি বা তার কন্টেন্ট আইডি আগেই বলেছি কি হয়, সেই কন্টেন্ট আইডি আমার কাছে আছে। থার্ড কোন একটা আননোন পার্টি সেই গানটাকে এক্স্যাক্ট ডিস্ট্রিবিউট করে দিয়েছে, ওর সাথে আমার গান ম্যাচ করছে, সেই জায়গায় গিয়ে পরে কনফ্লিক্ট আসে। এবার কনফ্লিক্টের যে একটা নিয়ম আছে, কনফ্লিক্ট হলো ফার্স্ট টাইম যখন কনফ্লিক্ট এলো, আমাকে সেই গানটা সরিয়ে নিতে হবে আমার কাছ থেকে, বা আমি সেই কনফ্লিক্টটাকে হাঁটাবো। থার্ড টাইম যদি আবার কনফ্লিক্ট আসে, তাহলে আমার কাছে একটাই উপায় আছে, আমাকে কন্টেন্ট আইডিটা হাঁটিয়ে দিতে হবে। এবার সেই ক্ষেত্রে হয়েছিল, কনফ্লিক্ট তো এসেছিল, কিন্তু ও ভুবনদার কাছ থেকে লিখিয়ে নিয়েছিল, পেপারে লিখে নিয়েছিল, আচ্ছা, তুমি আমাকে গানটা সাদা বেচে, কাগজে। হ্যাঁ তুমি আমাকে গানটা বেচে দিচ্ছ। এ বাবা! গানটাও বেচে দিয়েছে। টেকনিক্যালি তো আমাদের কাছে রাইটস আছে, কিন্তু কোর্টে আমাদেরকে লড়তে হবে গানটার জন্য। আর সেই চ্যানেল ওনার কিন্তু সেটা চাইতো না, ও লড়তে চাইতো না। মানে একটা টাইম আছে, টাকা পয়সার ব্যাপার আছে, একটা খুব চাপ দিয়ে বেরোতে হবে না, আসা যাওয়া অনেক কিছু ও করতে চাইলো না, তাই আমাকে গানটা সরিয়ে দিতে হলো। না হলে সেই গানটার আমার কাছে ক্লেম এসেছিলো, সেই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিল। আমি সেই কন্টেন্ট অনারকে, আমি সেই কোম্পানির নাম বলবো না, কেন কি নাম নিলে হয়তো সেই একটু হ্যাম্পার হবে বা কিছু, আমি কোম্পানির নাম নিচ্ছি না। তুমি কি ভাবছো কন্ট্রোভার্সি হয়ে যাবে? কন্ট্রোভার্সি না, কারোর পেটে আমি লাত মারতে চাই না। আচ্ছা, এটা শুভমের একটা বড় ব্যাপার যে শুভম লাত মারতে ঠিক চাইছে আছে, না। আমি কাজ করছি, ও কাজ করছে, আমি নিজের পথে কাজ করবো, ও নিজের, গুগল বা ইউটিউব সার্চ করতেই পারেন, তাই না? সেটা সবার হাতে আছে, আচ্ছা, ইন্টারনেট সবার হাতে মানে আছে। এইটা করা যাবে, তাই তো? এবার তুমি সেটা যদি জানতে চাইলে তুমি জানতে পারো, আমি বলছি না। আচ্ছা, ভেরি গুড। তো আমরা কন্ট্রোভার্সি থেকে দূরে থাকি, আমাদের ডেফিনেটলি নন কন্ট্রোভার্সিয়াল আমি চ্যানেল। আমি কাজ করতে এসেছি, কাজ করব, আমি কারণ নিয়ে কোনো খারাপ কথা বলবো না, আমি নিজের কাজ করে যাব, আর্টিস্ট ডিসাইড করবে ও কার সাথে কাজ করতে চাই। আচ্ছা, ভেরি গুড। তো এইবারে আমার একটা প্রশ্ন হচ্ছে যে, ওনার তো এত টাকা লস হয়ে গেল, এবার উনি চাইলে কোর্ট কেস করতে চাইলে কোর্ট কেস করতে পারেন, তোমরা চাইলে কোর্ট কেস করতে পারো ওদের উপরে। তো এই এই যে জিনিসটা, এটা কোর্ট অবধি যায়, মানে এটা এত বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ডেফিনেটলি তুমি একটা গান বানাচ্ছ যদি,
তুমি ধরে নাও তোমাকে আমি যদি এখন বলি প্রীতম একটা আমাকে গানের একটা সুর করে দাও, তুমি ভাববে, তুমি 10টা সুর ভাববে দিয়ে একটা সুর বেরোবে। এবারে কেউ যদি গানটা লিখছে তো সে নিজের টাইম দিচ্ছে, তোমাকে আমি বলবো একটা গান লিখে দাও, তুমি বলতে পারবে এখন? পারবে না। তো তোমার জন্য যদি ধরে নাও তোমার মোবাইলটা তোমার অ্যাসেট হয়, ঠিক আছে, যে আর্টিস্ট যদি কেউ ক্যামেরায় ছবি তুলছে ওই ছবিটা ওর অ্যাসেট, কেউ গান লিখছে সেই গানটা ওর অ্যাসেট, তো ডেফিনেটলি অ্যাসেট যদি তোমার হাত থেকে চলে যায় আর সেই অ্যাসেটকে তুমি ছুতে পারছো না, তুমি ফিল করতে পারছো, মানে তুমি ধরে নাও তুমি একটা এমন অ্যাসেট বানাচ্ছ, তুমি সিমেন্ট বালু ইটা দিয়ে তুমি একটা ঘর তৈরি করে নিতে পারো, কিন্তু তুমি একটা এই রকম জিনিস বানাচ্ছ যে জিনিসটা ধরে নাও কারোর ইমোশনকে ধরে রাখতে পারছে, কারো যদি হার্ট ব্রেক হয়েছে তো সে তোমার গান শুনছে আর নিজেকে ফিল করছে, কেউ যদি হ্যাপি আছে কেউ ডান্স করছে তো তার ডান্সের মিডিয়ামটা মানে ওর বডির ভিতর থেকে সেই ইমোশনটাকে বার করার যে জিনিসটা সেই জিনিসটা তুমি বানাচ্ছ, তো সেটা বাড়ির থেকেও বড় জিনিস বানাচ্ছ তুমি, আর্টিস্ট সবাই হতে পারে না। আচ্ছা, মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো তোমার দেখতে দেখতে 5 বছর তবে হয়েই গেল। তো এখন একটা মার্কেটে চলছে যে বাংলা গান বাংলা সিনেমা ডাউনফল হচ্ছে আস্তে আস্তে। তোমার কি মনে হয় সত্যি বাংলা ডাউনফল হচ্ছে? আমি এই যে তুমি কোশ্চেনটা করলে আমাকে, এই প্রশ্নর আমি উত্তরটা কিন্তু অ্যাজ এ কোনো কোম্পানির ফাউন্ডার হয়ে দেব না, অ্যাজ এ ফ্যান বা ধরে না অডিয়েন্স হয়ে দিতে চাই, ঠিক আছে, আমি অডিয়েন্স হয়ে দিচ্ছি। আমি যখন ছোট ছিলাম, আমি আমি আমার ছোটবেলায় এসেছিল দেব, জিৎ, এদেরকে আমি দেখে বড় হয়েছি। একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছিল, নতুন গান আমরা বলিউড শুনতাম, দিয়ে ওইখান থেকে শিফট হয়ে পরে আমরা বাংলাতে এলাম, ভজগরাম, অনেক রকমের গান আমরা শুনেছি, আমাদের সেই গানগুলো এখনও মনে আছে। তার কারণ আছে, সেই গানের একটা আলাদা কোয়ালিটি ছিল, এখনও গান হচ্ছে, কিন্তু এতই লার্জ নাম্বারে যে গান তৈরি হচ্ছে না সেই গান, মানে তখন কি হতো একটা গান সেই 1 মাস 1.5 মাস চলেই যাচ্ছে মানুষের এইখানে ঢুকে যেত গানটা, আর এখন আজ একটা গান শুনছি 5 মিনিট পর আরেকটা গান আসছে, মানে এত কন্টেন্ট আছে আমাদের কাছে কি সেই কোয়ালিটিটা হারিয়ে যাচ্ছে কোথাও গিয়ে। এবার যদি তুমি বলো ডাউনফল, ডাউনফল কী করে শুরু হয়েছে আমি বলে দিচ্ছি। আমাদের হাতে মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, আমরা যা কিছু দেখতাম সিনেমা হলে বা টিভিতে দেখতাম, রাইট? আমরা তখন জানতাম না কি এই সিনেমাটা কোন সাউথের সিনেমার কপি বা কোন তামিল সিনেমার কপি, আমরা সেই জিনিসটা জানতাম না। সাউথ কিন্তু আগে থেকে প্যান মানে ওদের যে ভিশনটা, সাউথের মধ্যে আমি তামিল বলছি না, তামিল বাদ দিয়ে মালয়ালম তেলুগু এই ইন্ডাস্ট্রিটা আমি বলছি, তামিল কিন্তু পিছিয়ে পিছিয়ে গেছে আজকের ডেটে, ওই ইন্ডাস্ট্রিগুলো বেড়ে গেছে, ওদের ভিশনটা কিন্তু অনেক আগে ওরা ভেবেছে। হুম হুম তুমি ধরে নাও একটা বাংলা সিনেমা একটা সাউথের সিনেমার কপি হচ্ছে, হুম হুম ওরা কপিরাইটটা দিচ্ছে বানাবার জন্য, সেই সেম কন্টেন্টটা তোমরা বানাচ্ছ, হুম হুম বাংলা ইন্ডাস্ট্রি বানাচ্ছে, ওরা জানতো কি আজকে তুমি বানাও এই কন্টেন্টটা, কালকে আমরা সেই কন্টেন্টটা ডাব করে ইউটিউবে দেবো, হুম পরশু তোমার বাড়িতে আমি ঢুকে যাব। এক্স্যাক্টলি। বাড়িতে কি করে ঢুকবো তার কারণ আছে, বাড়িতে কিন্তু ওরা ডাইরেক্ট বাংলাতে আসেনি। হুম হুম যেই তুমি একটা লক্ষ্য করবে, যেই মুভিটা বলিউডে হয়েছে বা টলিউডে হয়েছে, হুম টলিউড বলতে গেলে আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, যখনই ওরা ওই গান ওই মুভিটা বানিয়েছে তখনই কিন্তু ওই মুভিটার হিন্দি ভার্সন স্টার গোল্ডে বা সেট ম্যাক্সে এসছে। অবিও। আর আমি দেখছি যখন সিনেমা হলে আমি গিয়ে দেখলাম হয়তো রেড্ডি দেখে এলাম, গজনী দেখে এলাম, হঠাৎ করে স্টার গোল্ডে দেখছি সেই সেম মুভিটা, ফেসটা আলাদা আছে কিন্তু স্টোরিটা তো সেম, আমি তখন জানতে পারলাম আচ্ছা এইটা হচ্ছে। হুম সাউথ ঢুকলো আমার মাথায়, এলো আরে কপি করেছে তার মানে এটা, হুম আমার মাথায় এটা এসে গেল, ঠিক হুম আছে। বাংলাতে জলদি সাউথ আসেনি, হুম হুম এই লাস্ট 5-6 বছরে আমরা দেখছি স্টার জলসা বা স্টার জলসা মুভিজে সেই মুভিগুলোকে যেটা তোমার হিন্দিতে ডাব ছিল সেটা বাংলা ডাব করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো, স্যাটেলাইটে পৌঁছে গেল, ডাউনফল হলো, কিন্তু খুব লিমিটেড ডাউনফল হলো সেই জায়গায় গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি। হুম হুম এখন কেন এত বড় ডাউনফল হচ্ছে, আমাদের কাছে মোবাইল আছে, হুম হুম আমার মোবাইলে প্রথমেই সার্চ করছি কি না এই সিনেমাটা কোন সিনেমার কপি বা কি, হুম অনেক কেউ রিভিউ ভিডিও বানাচ্ছে, আমরা জানতে হুম পারছি জিনিসটা, তো আস্তে আস্তে কি হলো না আমাদের মাইন্ডসেট একটা চেঞ্জ হলো, হুম যদি দেখবো অরিজিনালটাই দেখি। হুম আর বাংলা ইন্ডাস্ট্রির বাড়তে পারতো কিন্তু বাড়তে পারলো না, এই কারণে কপি জিনিসটার জন্য বাড়তে পারলো না, ফান্ডিং একটা ইস্যু আছে, সাউথের কাছে কিন্তু এখন ফান্ডিংয়ের ইস্যু নেই,
তুমি যদি দেখবে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু মালয়ালামের থেকে আগে ছিল ফান্ডিং এর দিকে, হুম হুম কিন্তু আজকে মালয়ালাম কি লেভেলের মুভি বানাচ্ছে তুমি জানো তো? বুঝতে পারছো মালয়ালাম কি লেভেলের একটা মুভি তৈরি করছে? হুম হুম আমার কাছে মোবাইল আছে, আমি নেটফ্লিক্স আছে, সব কিছু আছে, আমি সব ওই মুভিগুলো দেখতে পাচ্ছি। বাংলা মুভি মাঝখানে চলা বন্ধ হয়ে গেল, সেই হুম অডিয়েন্সগুলো শিফট হয়ে গেল, কারণ আমাদের কাছে অনেক অপশন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সাউথের মুভি এসে গেল আমাদের ঘরে ঘরে। বাংলা ইন্ডাস্ট্রি তো বাদ দাও, বলিউডও তো ডাউনফল হয়ে গেছে। হুম বলিউডও তো ফল করছে, বলিউডও তো সার্ভাইভ করতে পারছে না। আর বাংলার কাছে তো অলরেডি তোমার কাছে একটা বাজেট ইস্যু আছে। এবার তুমি ধরে নাও, তুমি যদি কান্তারা বা পুষ্পার মতন একটা মুভি দেখেছো, হুম হুম সেই জায়গায় বাংলা যখন ট্রাই করছে সেই লেভেলের একটা মুভি বানাতে, ওর কাছে তো বাজেট নেই। হুম তো তুমি যখন একটা ভালো কন্টেন্ট দেখে নিয়েছো অলরেডি, হুম হুম তো তুমি অ্যাভারেজ কন্টেন্টটা কি দেখতে যাবে? না তো যে বাংলা যে ডাউনফল হচ্ছে, সেই ডাউনফলটা আজ থেকে হয়নি, বাংলা প্ল্যানিংই করেনি কিছু কি আমি নিজস্ব একটা হুম কন্টেন্ট বানাবো বা নিজস্ব সেই লেভেলটা দেবো। সাউথ কিন্তু এই জিনিসটাই সাউথ নিজের জিনিসকে বলেছে, ভাই তুমি নিজের ঘরে গিয়ে পুরো সাজিয়ে রাখো, হুম এখন তোমার বাড়িটা দেখতে ভালো লাগছে, হুম হুম কালকে লোকে যখন আসবে জিজ্ঞেস করবে এটা কি, তখন তুমি বলতে পারো এটা সাউথ। হুম এক্স্যাক্টলি সেই জিনিসটা হয়েছে। আজকে আমরা হাইপ নিয়ে আছি, কান্তারা 2 দেখবো, কান্তারা 1 দেখবো, হুম পুষ্পা 2 দেখবো, কেজিএফ 1 দেখবো। কেন? এই প্ল্যানিংটা আজকার নয়, অনেক আগেকার প্ল্যানিং। হুম তো বাংলা ইন্ডাস্ট্রি ডাউনফলের কারণ হলো এটাই, একটা বাজেট ইস্যু, হুম হুম আর সেকেন্ড সেই জিনিসটা হারিয়ে দিয়েছে, একটা কপির ট্যাগ লেগে যাওয়াটা, সেটা মুছা অনেক প্রবলেম। আজকে ঋতিক রোশনের মতন ওয়ার চলছে না, হুম অক্ষয় কুমার চলছে না, হুম প্যান ইন্ডিয়া লেভেলের ওরা। আর বাংলার কাছে ফান্ড কম, সেই জন্য প্যান ইন্ডিয়া রিলিজও করতে পারছে না ঠিক করে। এটাই হলো বাংলা ইন্ডাস্ট্রির ফলের একটা মেন প্রপার কারণ। প্ল্যানটা ওরা বুঝতে পারলো না, না হলে যে ইন্ডাস্ট্রি একটা সময় পুরো ওয়ার্ল্ডকে রাস্তা দেখিয়েছে, আজকে সেই ইন্ডাস্ট্রি সার্ভাইভ করছে। বাংলা সিনেমার পাশে থাকুন বললেই হবে না, সেই রকম কন্টেন্টটা দিতে হবে। কন্টেন্টের অভাব আমার ওকে যতটা মনে হয়, বাজেট যদি আমরা সাইড করেও রাখি, তাও স্ক্রিপ্টের খুব অভাব আছে। ওকে কেন কি হনুমান মুভিটা এত ভালো চললো, হুম হুম ওর কাছে বাজেট ছিল না, কিন্তু স্ক্রিপ্ট টাইট ছিল, স্ক্রিপ্ট ভালো ছিল, চলে গেল। গট ইট তো স্ক্রিপ্টের খুব অভাব আছে, কন্টেন্ট ভালো নিচ্ছি, স্ক্রিপ্ট নেই। তো শুভম, তুমি তো এতক্ষণ বাংলার ব্যাপারটাতে বললে, এবার বাংলার কি কোনো রিজিয়ন থেকে সেরকম ভিউ আছে না, মানে অডিয়েন্স কি একদম আলাদাই হয়ে গেছে আমাদের থেকে? আছে, ভিউজ নেই বলা নেই, অনেক রিজন আছে যেখানকার অডিয়েন্স কিন্তু খুব জেনুইন, হুম হুম বিগ ফ্যান নিজের লোকালিটির জন্য। সেই মধ্যে যদি আমি বলি তাহলে পুরুলিয়া তো বাংলার গানগুলোতে ভিউ আসছে না কেন? আসে না, কারণ অডিয়েন্স হারিয়ে ফেলেছে বাংলা। তো তুমি এক্ষুনি তো বলে যে তুমি পুরুলিয়ার চ্যানেলে ভালো ভিউজ আসে। পুরুলিয়া রিজনটাই আলাদা হচ্ছে, ওইটা মানে নিজে ওদের একটা নিজেরই কিংডম। ওইখানকার যে লোকাল আর্টিস্ট আছে না, ওই লোকাল আর্টিস্টকে ওরা এতটা সাপোর্ট করে, হুম হুম। মানে ওরা বাংলা গান শোনে না? মানে ওরা কোন, যদি বলি না, তো ওরা কোন ভাষার গান শোনে? পুরুলিয়া ওরা নিজের ল্যাঙ্গুয়েজ বাংলায়, কিন্তু আচ্ছা দ্য ওয়ে ওদের উচ্চারণটা খুব আলাদা, আচ্ছা, মানে তুমি প্রনাউন্সিয়েশনটা বলছো আলাদা যে ওদের উচ্চারণের বেসিসে আমাদের বাংলা রিজিয়ন আলাদা আলাদা হয়ে গেছে, যেমন আছে। পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, এই সব জায়গাগুলোতে আলাদা আলাদা হয়ে এক্স্যাক্টলি, গেছে। যেমন বাংলাদেশের লোকেরা আলাদাভাবে বাংলা কথা বলে, হ্যাঁ। কলকাতার লোকেরা আলাদাভাবে বাংলা কথা বলে। কিন্তু আমাদের, এই জন্য কিন্তু বাংলাদেশি অডিয়েন্স প্লিজ আমাদের ভিডিওটা দেখবেন। আপনাকে একটা কথা বলতে পারি আমি, বাংলাদেশে তো শুধু একটাই ল্যাঙ্গুয়েজ আছে বাংলার, যেরকম আচ্ছা করে কথা বলে ওরা। আচ্ছা কিন্তু ইন্ডিয়াতে তুমি জানো তো ডাইভার্সিটি কত বেশি আছে, প্রত্যেক 25 কিলোমিটারের পর তোমার বলার কথাবার্তা বলা টেকনিকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হুম হুম তুমি কলকাতায় যেভাবে কথা বলছো, হুম হুম মেদিনীপুরে এইভাবে বলে না, ওরা বলে খাবো নি যাবো নি, বাংলা আচ্ছা কিন্তু আচ্ছা চেঞ্জ হচ্ছে। আচ্ছা আর পুরুলিয়াতে সেই সেম জিনিসটা হয়েছে, খাবো নাই যাবো নাই, আচ্ছা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা তো ওরা কিন্তু নিজের লোকাল সিঙ্গারকে নিয়ে খুবই মাতামাতি, হুম হুম ওদের এক একটা সিঙ্গার যদি প্রোগ্রাম করছে সেখানে লক্ষ লক্ষ লোক গিয়ে জমা হয়ে যাচ্ছে। হুম হুম তোমাকে যদি বলা হয় কি বাংলাতে এখন অবধি সব থেকে বেশি ভিউ কি আছে, সেটা পুরুলিয়ার গানে আছে, তুমি ইউটিউব করলে বুঝতে পারবে। আচ্ছা, কি কি নাম? ওইটা বলবো না, তুমি আচ্ছা ইউটিউব করে নাও, একটু খাটো। আচ্ছা, তো অডিয়েন্স এই টাস্কটা আপনাদের জন্য রইলো, বল। সো পুরুলিয়াতে ভিউজ আছে, অনেক বেশি ভিউজ আছে ওদের ওখানে। হুম কেন হুম ওরা যে আছে শুধুমাত্র নিজের লোকাল এরিয়ারই গানগুলো শুনছে, ওরা বাংলা গান বা কলকাতার গানগুলো শোনে না ওরা। আচ্ছা, তো শুভম, তুমি তো প্রায় 5 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছো, তুমি এরকম অনেক আর্টিস্টের সাথে পরিচয় হয়েছে,
অনেক মানুষের সাথে কথা বলেছো, কোনোদিন প্রেমে পড়েছো? না, কেন? বলা যাবে না এটা। এত লুকোনো কেন, কিসের জন্য? এই জিনিসটা বলা যাবে না। তো কোনোদিন কাউকে দেখে মনে হয়েছে যে না, দিস ইজ মাই লাভড ওয়ান, কোনোদিন মনে হয়েছে? ঐশ্বরিয়া রায়। এডিটার কেটে দিই ওটা। আমি এটাই বলবো। তোমার কি কন্ট্রোভার্সি ভাল লাগে? ভালো লাগবে কিছুদিন পর। কেন? কিছুদিন পর এমন কি হবে? আরেকটু কোম্পানিটিকে দাঁড় করিয়ে নিই। হুম। দাঁড়িয়ে আছে, নিজের পায়েই চলছে, হুম। বাট আরেকটু দাঁড় করাতে চাই। মানে তুমি কি চাইছো কন্ট্রোভার্সি করে দাঁড় করাতে? না না, হুম। কন্ট্রোভার্সি করে দাঁড় করাতে চাইছি না, আচ্ছা, তুমি চাইছো নর্মালি দাঁড়াতে, নর্মালি দাঁড় করাতে। আমার কারোর উপর কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না। দিচ্ছি। উত্তর না দিলে কি এতক্ষণ পডকাস্ট চলে? 1 ঘন্টা চলে? আচ্ছা, তো এবার আমার কয়েকটা কোয়েশ্চেন, যে আমাদের এতগুলো প্রবলেমের ব্যাপার তুমি হাইলাইট করলে, এবং এগুলো সত্যি খুব জেনুইন প্রবলেম, অডিয়েন্স অনেক জেনারেল প্রবলেম ফেস করছে এগুলোর জন্য, এই কপিরাইট বিষয়গুলো, ব্যাপারগুলো ভীষণই জটিল। তো তোমার কোম্পানি কি করে এই প্রবলেমগুলোতে হ্যান্ডেল করতে আমাদের অডিয়েন্সকে হেল্প করবে, তুমি যদি একটু বলো। ধরে নাও কপিরাইট ইস্যুটা আমরা ম্যানেজ করতে পারি যদি আমাদের কাছে লিগ্যাল রাইটস আছে গানের। সেই গান যদি কপি নেই, অরিজিনাল অন কম্পোজিশন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ওয়েবসাইট হচ্ছে alwaysdgmedia.com, গুগলে আপনি পেয়ে যাবেন। আমাদের কাছে যদি আপনার কাছে লিগ্যাল রাইটস আছে, গান আপনার আছে, দিয়ে আমাদের টিম ডেফিনেটলি হেল্প করবে আপনাকে। অনেক রকমের ওয়ে আছে, কোম্পানির সাথে কথা বলা, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা, কেন হচ্ছে কেন না, আমরা সেটা ভেরিফাই করে তোমাকে বলে দিতে পারি আদেও গানটা তোমার না তোমার। অনেক সময় হয় কি, যে মিউজিক কম্পোজ করছে বা মিউজিক বানাচ্ছে সেই কপি করে নিয়েছে কোথাও থেকে, আর্টিস্ট জানে না। তো সেই জিনিসগুলো আমরা সিএমএস থ্রু আমরা ডিটেক্ট করে নিই। তো সেইভাবে আমরা সেই, আর সবথেকে বড় কথা, আমার সাথে যদি কন্ট্যাক্ট করলে সবথেকে প্রথম তো সেই গানের কন্টেন্ট আইডি আমি আগেই করে দিচ্ছি, তো কনফ্লিক্টে তো কোনো জায়গায় থাকছে না। আচ্ছা, শুধুমাত্র তোমার মিউজিক ডিস্ট্রিবিউশনই করছো এখন আপাতত? ভিজুয়াল ডিস্ট্রিবিউশনও করেছি আমাদের, আমরা ভিজুয়াল রাইটসও ম্যানেজ করি। ঠিক আছে, ভিজুয়াল রাইটস বলতে গেলে ধরে নাও তোমার, আমি যে এরকম বললাম, অনেক আমাদের কাছে আর্টিস্ট বলতে সোনু শর্মা মোটিভেশনাল স্পিকার, আচ্ছা। ওনার কিন্তু গানের কন্টেন্ট নয়, ওকে। ওনার ভিজুয়াল কন্টেন্ট, উনি মোটিভেশনাল স্পিকার, ঠিক আছে, মোটিভেশনাল ভিডিওস উনি বানায়। ওনার সব ভিজুয়াল রাইটসগুলো আমাদের কাছে। আচ্ছা। ইন্ডিয়ার ফার্স্ট এক্সপেরিমেন্টাল, র্যাঙ্কে ফার্স্ট হুম। এক্সপেরিমেন্টাল চ্যানেল মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, আচ্ছা। ওনার ভিজুয়াল কন্টেন্টগুলো আমরা ম্যানেজ করছি। হুম। ওয়ার্ল্ডে 2nd নাম্বার আছে উনি, হুম। আর ইন্ডিয়াতে 1st নাম্বার আছে। ওনার সাথে আমরা ডিল করছি, করে নিয়েছি, কাজগুলো করছি। আচ্ছা। ওনার সব কন্টেন্টগুলো আমাদের কাছে আছে, ভিজুয়াল রাইটস। মানে ব্যাপারটা তুমি ন্যাশনাল থেকে গ্লোবাল লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। ডেফিনেটলি। বাহ, অনেক বড় ভিশন। তো এত কিছু করার মাঝখানে তুমি নিজেকে সামলাও কি করে? মানে এই কাজ বাজে বাদে তুমি আর কি করো? কাজকে আমি ভয় পাই না। ফার্স্ট অফ অল, কাজকে আমি ভয় পাই না, কাজ করতে ভালোবাসি। ওই কারণেই দুজনা মিলে পরে এই কোম্পানিটা শুরু করেছি, হুম। রান করছি। অনেক কেউ আস্তে আস্তে জুড়ে যাচ্ছে। হুম। আমাদের নর্থ সিটি রিজনটা আমাদের হাতে আসছে, ওইখানকার আর্টিস্টগুলো খুবই হ্যাপি। ওদের বলা আছে কি, ইন্ডিয়ার একটা পার্ট ওদেরকে এতটা সাপোর্ট করে না বা এত দেখে না, ওদের কাছে এখন অব্দি এই ডিস্ট্রিবিউশনটা পৌঁছায়নি। অলওয়েজ ডিজি মিডিয়া কিন্তু পৌঁছে গেছে। আচ্ছা। আর আমাদের গান ট্রেন্ডিংয়ে, ওইখানে আমরা যে গানগুলো ডিস্ট্রিবিউট করেছি নর্থ ইস্ট, আসাম, ওইদিকে ট্রেন্ডিংয়ে যাচ্ছে গানগুলো। বাহ, মানে আমরা দেখতে পাবো যে পরবর্তী ভবিষ্যতে নর্থ ইস্টের একটা বড় মিউজিক লেভেল তোমরা হতে পারো, তাই তো? হ্যাঁ, লেভেল তো হবেই, কিন্তু অ্যাজ এ মিউজিক ডিস্ট্রিবিউটার আমি হতে চাই, সেই লেভেলে আমি একটা ভালো ওয়ার্ক সার্ভ করতে চাই। এই শুভম প্রথম কিছু বললো একদম ডাইরেক্টলি। হ্যাঁ, ডেফিনেটলি। ঠিক। তবে এটাই তো তোমার, এটা এম। হ্যাঁ, একদম। তারপরে এটা তৈরি হওয়ার পর তুমি কিভাবে একটু শান্তির নিঃশ্বাস নেবে? আমার চাহিদা কখনো মিটছে না, বাড়বে, আরও বড় কাজ করব। আচ্ছা, তো শুভম কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব মজা এলো। আচ্ছা, সারাদিন ঠিকঠাক ছিল? একদম ফাটাফাটি। ওকে। পডকাস্টের এক্সপিরিয়েন্স প্রথম, বলতে পারো, হ্যাঁ। ফার্স্ট পডকাস্ট হিসেবে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তো অডিয়েন্সের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত তো? একদম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক নতুন নতুন ভিডিও আসছে এই চ্যানেলে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের গেস্ট শুভম মোদক। এই ওয়েট, আমার কিছু বলার আছে। আমি প্রথমেই বলেছিলাম কি, আমার সাথে আমার আরেকটা টিম মেম্বার আছে, আমরা 2জন মিলে এই পডকাস্টটা শুরু করেছিলাম। আর যে আরেকজন যে হচ্ছে না, এই ছেলেটা প্রীতম, এই ছেলেটাই হচ্ছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে বলো না, কাট।